রহমানির রহিম। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আজ আমরা ঘরে বন্দি, তাই আমরা সবাই ঘরে থাকি এবং সুস্থ থাকি। আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর নন-টেক পদার্থবিদ্যা, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমি আজকে যে বিষয়ে ক্লাস নিব, অধ্যায় 8, স্থিতিস্থাপকতা। এই অধ্যায়ে আমরা যা শিখব: স্থিতিস্থাপকতা সীমা, পীড়ন, বিকৃতি, নমনীয় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, দৃঢ় বস্তু, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন ও বিকৃতি কত প্রকার, কি কি ব্যাখ্যা, স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকার, কি কি ব্যাখ্যা করা, হুকের সূত্রটি বর্ণনা ও ব্যাখ্যা করা, পয়সনের অনুপাত বর্ণনা ও ব্যাখ্যা করা, এবং ইয়াংয়ের গুণাঙ্ক y=mg/L/πr²L, ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ব্যাখ্যা করা, এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই স্থিতিস্থাপকতা কাকে বলে। পদার্থের যে ধর্মের জন্য তার উপর বল প্রয়োগ করে বল তুলে নিলে সে আগের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। এবার আমরা জানি যে স্থিতিস্থাপকতা সীমা জিনিসটা কি। আসলে বাহ্যিক বলের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায় কাজ করে এবং ওই প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তু আগের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতার সীমা বলে। অর্থাৎ স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম। বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি করবে, স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে, এবং ওই বল সরিয়ে নিলে দেখা যাচ্ছে বস্তু আগের অবস্থায় ফিরে আসবে। সেটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপকতা সীমা। পূর্ণ দৃঢ় বস্তু, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি এর কোনো বিকৃতি না ঘটে তবে ওই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। নমনীয় বস্তু, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর বিকৃতি ঘটে, প্রযুক্ত বল সরিয়ে নিলে যদি বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে না আসে তাকে আমরা কি বলবো, একটি নমনীয় বস্তু। যেমন নরম মাটি। বিকৃতি খুব গুরুত্বপূর্ণ, স্থিতিস্থাপকতা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো বিকৃতি। কোনো বস্তুর একক মাত্রার যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, বিকৃতি। কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হবে তাকে আমরা কি বলবো, বিকৃতি। তাহলে আমরা বিকৃতিটা কিভাবে হিসাব করব? মনে করি কোনো একটি বস্তুর আদি দৈর্ঘ্য L, বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি L হয় তবে বিকৃতি ছোট L/বড় L। আমরা অন্যভাবে বলতে পারি, যদি একটি বস্তু 5 সেন্টিমিটার হয় তাহলে যদি আমরা বস্তুটিতে বল প্রয়োগ করে 2 সেন্টিমিটার বৃদ্ধি পাই তাহলে বিকৃতি কত হবে? বিকৃতি কতটুকু হবে? 2/5 একক মাত্রায়। তো যেহেতু বিকৃতি দুটি একই জাতীয় রাশি অনুপাত, কাজে এর কোনো একক বা মাত্রা নেই। বিকৃতির প্রকারভেদ। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। দৈর্ঘ্য বিকৃতি ছোট L/বড় L। আয়তন বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। আয়তন বিকৃতি ছোট v/বড় V। কিন্তন বা মোচড় বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধু আকারের পরিবর্তন হয় তবে সংশ্লিষ্ট বস্তুর আকার পরিবর্তনকে কিন্তন বা মোচড় বিকৃতি বলে। তাহলে কিন্তন বিকৃতি আমরা কিভাবে পরিমাপ করতে পারি? থিটা = tan θ = a, অর্থাৎ যেভাবে যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু। আমরা যদি নিচের অংশটুকে কি করি, কোনো প্লাস্টার দিয়ে আটকে দিই বা কোনো বস্তু দিয়ে আটকে দিয়ে এই বরাবর বল প্রয়োগ করি তাহলে যতটুকু বৃদ্ধি পাবে সেটাকে আমরা কি বলবো, যেমন a/a, অর্থাৎ এতটুকু বৃদ্ধি পেয়েছে এবং আদি ছিল কত, AD, তাহলে সেটাকে আমরা কি বলবো, কিন্তন বা মোচড় বিকৃতি।
পীড়ন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো পীড়ন কাকে বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করা যায় সেটাকে আমরা পীড়ন বলতে পারি। তাহলে আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। সেটা হলো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি কি করে, সমমানের বল, প্রতিরোধকারী বল কি করে, সমমানের একটা প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়। তাহলে আমি পীড়নটাকে দুইভাবে বর্ণনা করতে পারি: একক ক্ষেত্রফলের উপর উদ্ভূত প্রতিরোধকারী বল অথবা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে আমরা কি বলবো, পীড়ন। ধরি কোনো তলের ক্ষেত্রফল এ এবং বল এফ হয়, তবে পীড়ন ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এসআই পদ্ধতিতে পীড়নের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের মাত্রা সমীকরণ এম এল -1 টি -2। পীড়নের প্রকারভেদ: দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য তারের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে। দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। দৈর্ঘ্য পীড়ন সমান আমরা কি বলবো, এফ বাই এ। আয়তন পীড়ন: আয়তন বিকৃতি ঘটানোর জন্য বস্তুর তলের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আয়তন পীড়ন বলে। তাহলে আয়তন পীড়ন ইকুয়াল টু আমরা এফ বাই এ, অর্থাৎ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অনুরূপভাবে কিন্তন পীড়ন: আকার বিকৃতি ঘটানোর জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর যে স্পর্শী বল প্রয়োগ করা হয় তাকে কিন্তন পীড়ন বলে। কিন্তন পীড়ন ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। স্থিতিস্থাপক সীমার জন্য বা এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র কি বলছে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কি হবে, বিকৃতির সমানুপাতিক হবে। পীড়ন কি হবে, বিকৃতির সমানুপাতিক হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি হয়, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি আমরা বলতে পারি। আবার আমি বলছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন ইকুয়াল টু, তাহলে এখানে আমরা যদি সমান দিই তাহলে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক গণিত বিকৃতি। তাহলে আমরা যদি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি এটাকে নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই ধ্রুবককে আমরা কি বলবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার আমরা দেখিনি স্থিতিস্থাপক গুণাঙ্ক সংজ্ঞা, বিভিন্ন প্রকারভেদ। স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। ইয়াং এর গুণাঙ্ক আমরা কি করব, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ইয়াং এর গুণাঙ্ক বলে। একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে কি বলবো আমরা, ইয়াং এর গুণাঙ্ক। একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। অনুরূপভাবে আয়তন গুণাঙ্ক স্থিতিস্থাপক সীমার মধ্যে, প্রত্যেকটা আমরা একটু লক্ষ্য করি, স্থিতিস্থাপক সীমার মধ্যে অবশ্যই হতে হবে, না হলে এই সূত্র অ্যাপ্লিকেবল না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আয়তন গুণাঙ্ক বলে। একে কে দ্বারা ডিনোট করা হয়। তাহলে আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। দৃঢ়তার গুণাঙ্ক, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আকার গুণাঙ্ক বলে। একে এন দ্বারা ডিনোট করা হয়। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক, আবারও বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আকার গুণাঙ্ক অথবা দৃঢ়তার গুণাঙ্ক দুটাই বলা হয়।
একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক ইকুয়াল টু আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি। এবার আমরা ইয়াং এর গুণাঙ্ক সম্বন্ধে একটু আলোচনা করব। নির্দিষ্ট বস্তুর জন্য দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। নির্দিষ্ট বস্তুর জন্য দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে এই যে ধ্রুব সংখ্যা বা ধ্রুব একটি রাশি পাওয়া যাবে, একে ইয়াং এর গুণাঙ্ক বলা হয়। একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন সমান আমরা জানি এফ বাই এ। দৈর্ঘ্য পীড়ন সমান আমরা কি জানি? এফ বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতি সমান জানি এল ডিভাইডেড বাই ছোট এল ডিভাইডেড বাই বড় এল। তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি পাই? এফ এল। এ এলটা উপরে চলে যায় আর এই ছোট হাতের এলটা নিচে আসে। তাহলে এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে এফ সমান আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ। কিন্তু যেহেতু আমরা ভাগ দিই, এটা এ হলো জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে এম জি এল ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান জানি পাই আর স্কোয়ার। আর এই যে ছোট হাতের এল আছে, এই এলটা থেকে গেল। তাহলে হলো ইয়াং এর গুণাঙ্ক এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। একক আয়তনে কৃত কাজ, অথবা আমরা দেখব একক আয়তনে কৃত কাজ ইকুয়াল টু হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। তাহলে মনে করি এল দৈর্ঘ্য একটা, আমরা যে বস্তুটি নিলাম সেটা দৈর্ঘ্য হলো এল, এবং এ প্রস্থচ্ছেদের আর প্রস্থচ্ছেদ হলো এ। একটা বস্তুর দৈর্ঘ্য হলো এল আর প্রস্থচ্ছেদ হলো এ। বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর এফ মানের একটা বল আমরা কি করব? প্রযুক্ত করব। এফ মানের বল আমরা দেব। করায় এই তারটির দৈর্ঘ্য যদি ডিএল পরিমাণ বৃদ্ধি পায়, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, এটা ডিএল না, আমাদের যদি এল পরিমাণ বৃদ্ধি পায়, এটা লেখা একটু ভুল হয়েছে, সেটা হলো বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয়, আমাদের কি পরিমাণ হবে? এল হবে। তাহলে এই এল কে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিএল ছোট ছোট অংশে আমরা বিভক্ত করি, তাহলে এই যে ডিএল, এই ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কাজ আমাদের কতটুকু হবে? আমরা কি জানি যে কাজ ইকুয়াল টু বল গুণিত সরণ। তাহলে ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ এফ গণিত ডিএল। তাহলে এল দৈর্ঘ্য বৃদ্ধিতে আমাদের যদি ইন্টিগ্রেশন করি, তাহলে পুরো এই যে এল দৈর্ঘ্য বৃদ্ধিতে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা পাই। তাহলে বল, এটা আমরা ইন্টিগ্রেশন করছি 0 টু এফ ডি এল, 0 টু এল এফ ডি এল। এটাকে ডেফিনিট ইন্টিগ্রাল বলে, 0 টু এল এফ ডি এল। তাহলে 0 টু এল আমরা এফ সমান আমরা কি জানি? এখানে আমরা একটু বের করে নিয়েছি, পাশে একটু খেয়াল করলে দেখতে পারবে তোমরা, ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে আমরা কিসের মান বের করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এফ এর মান বের করব। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ওয়াই এ এল। কি করবো আমরা? ওয়াই এ এল। আর এই যে এফ এল সমান আমরা কি লিখবো? ওয়াই এ এল। তাহলে এফ সমান আমরা ভাগ করে দিব, তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম কি 0 টু এল ওয়াই এফ সমান আমরা কি ওয়াই এ এল ডিভাইডেড বাই এল, আর এই যে ডিএল আমাদের ছিলই। তাহলে
এবার আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাব? এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো? ওয়াই ওয়াই এল ওয়াই এ আমরা বের করে নিলাম, আর এলটা বের করে নিলাম, থাকলো কত? ছোট হাতের এল ডিএল। ছোট হাতের রিয়েল এলকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই? এল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি পাবো? ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 2 এল। তাহলে আমাদের কি হবে? একক আয়তনে কৃত কাজ, আমাদের কাজের পরিমাণ কত পেলাম? ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 2 এল। তাহলে একক আয়তন আমাদের নিতে হলে আয়তন মানে হলো ভি, তাহলে ভি আমরা ভাগ আকারে দিয়ে দিলাম, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। আমাদের কাজ কতটুকু হলো? ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই, আমরা ভি সমান কি জানি? এ এল, অর্থাৎ প্রস্থচ্ছেদকে যদি তার দৈর্ঘ্য দিয়ে গুণ করা যায় তাহলে কি কয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে গুণ করি তাহলে কি পাই? তাহলে আমরা কি পাবো? তার আয়তন পাবো। তাহলে ভি ইকুয়াল টু এ এল, ভি সমান আমরা কি পেলাম? এ এল। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা হাফ নিয়ে নিলাম, আলাদা আলাদা করে নিই। হাফ, এই হাফটাকে নিয়ে নিলাম ওয়াই এ এল, ওয়াই এ এল ডিভাইডেড বাই এই যে এল এ অথবা এ এল, আর বাদ কি থাকলো কত? এখানে যেহেতু এল স্কয়ার আছে তাহলে এখানে এল নিলাম, আর এল ডিভাইডেড বাই বড় হাতে এল। তাহলে হাফ ওয়াই এ এল, ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তাহলে এফ সমান আগে পূর্বে আমরা বের করে রেখেছিলাম ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তাহলে ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় হাতের এল সমান আমরা এফ লিখলাম, আর নিচে ছিল এ, আর এখানে আমরা বের করে রেখেছি ছোট হাতের এল ডিভাইডেড বাই এল। তাহলে হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। কি পেলাম আমরা? এফ বাই এ সমান হলো পীড়ন, এল ডিভাইডেড ছোট হাতের এল ডিভাইডেড বাই এল সমান হলো বিকৃতি। তাহলে আমরা কি লিখলাম? একক আয়তনে কৃত কাজ সমান হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। তাহলে আমাদের প্রথমে প্রমাণটা কি ছিল? যে হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। আমরা পেয়ে গেলাম কি? হাফ গণিত পীড়ন গণিত বিকৃতি। যেহেতু সময় আমাদের একটু সংক্ষিপ্ত, এই জন্য আমরা গাণিতিক সমস্যা আসলাম। যে 1 মিটার দীর্ঘ ও 10⁻⁻² সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 5 কেজি ভর দ্বারা আমরা ঝুলিয়ে যদি আমরা টানি তাহলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে? তাহলে ওয়াই ইকুয়াল টু এমজি এল ডিভাইডেড বাই এ এল। এখানে আমরা কি আছে? এল সমান হলো 1 মিটার, এম সমান হলো 5 কেজি, এ হলো 10⁻⁻² সেন্টিমিটার স্কয়ার, মানে এটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তা 10⁻⁻6 মিটার স্কয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে? দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল। তাহলে এল ইকুয়াল টু হট। তাহলে ওয়াই সমান আমরা কি জানি? এমজি এল ডিভাইডেড বাই হলো এ এল। তাহলে এল ইকুয়াল টু এমজি এল ডিভাইডেড বাই হলো এ ওয়াই। তাহলে আমরা যদি এখানে এম সমান হলো কত? 5 ইন্টু 10⁵, এম হলো সমান 5, জি সমান হলো 9.8, এল মানে হলো 1, এ মানে হলো 10⁻⁻, এখানে আমরা যে মান জানি সেটা হলো 10⁻⁻10, আর ওয়াই সমান হলো 2 ইন্টু 10⁻11। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি এখানে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে 2.45 ইন্টু 10⁻⁴ মিটার, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে যদি 1 মিটার দীর্ঘ বিশিষ্ট এবং 10⁻⁻² সেন্টিমিটার সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 5 কেজি ঝুলিয়ে দেওয়া হয় তারে। ওয়ান ইন্টু 10⁻⁻² সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে, ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে? দৈর্ঘ্যটা কতটুকু হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে।
তাহলে আমরা একটু ধরে নিই যে আদি দৈর্ঘ্য হলো এল, দৈর্ঘ্য বৃদ্ধি যদি দ্বিগুণ হয় তাহলে ছোট হাতের এল টুয়াইস এল মাইনাস হলো এল, তাহলে বড় হাতের এল, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হিসেবে দ্বিগুণ। এ সমান 10⁻² সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করলে 10⁻6 সেন্টিমিটার মিটার স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল, তাহলে এফ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই এল, তাহলে এফ এর মান 2 × 10⁻11 ইন্টু এর মান 10⁻6 এল। এল মানে হলো বড় হাতের এল, আর বড় হাতের এল নিচে থাকলো, বড় হাতের এল কেটে গেল। তাহলে বল প্রয়োগ কতটুকু হবে? 2 × 10⁵ মিটার, এতটুকু বল প্রয়োগ করতে হবে। তাহলে তার দৈর্ঘ্যটা কি যাবে? তার এর দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে। একটা অঙ্ক দেখি আমরা। 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারকে টেনে তার দৈর্ঘ্যে 20% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? ওয়াই, আমাদের ইয়াং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার আছে। তাহলে আমাদের এ হলো 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10⁻4 মিটার স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে মান। আদি দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ছোট হাতের এল সমান হলো আদি দৈর্ঘ্যের কি হবে? আদি দৈর্ঘ্যের 20%, মানে পার্সেন্টেজ যদি আমরা করি 20/100, তাহলে উপরে 5 নিচে 100 কেটে দিলে কত হয়? 5 × 20 100, তাহলে আমাদের l/5 পেলাম আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল, তাহলে এফ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। তাহলে এফ আমরা যদি এই সম্পূর্ণ মানগুলো বসিয়ে দিই তাহলে এফ ইকুয়াল টু 4 × 10⁶ নিউটন হবে। দুই মিটার লম্বা এবং 1 মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারে 20 কেজি ভার দিলে তারটির দৈর্ঘ্য 0.6 মিমি বৃদ্ধি পায়। তারটির ইয়াং এর গুণাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। এম সমান হলো 20 কেজি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল সমান হলো 2 মিটার, পাই সমান হলো 3.14, আর ইকুয়াল টু 10⁻³ মিটার। এল হলো 0.6 × 10⁻³ মিটার। মিমিকে আমরা কি করলাম? এটা মিটার করে নিলাম। তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু mgl ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা আমাদের মান বসিয়ে দিলে ওয়াই ইকুয়াল টু 2.07 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার পাই। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে, আবারও এইভাবে আমরা 10ম অধ্যায় নিয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ। কোভিড-19 আমরা থাকাকালে সবাই ঘরে থাকি এবং সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।